নমস্কার, স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। বন্ধুরা, তিনটি প্রশ্ন যার উত্তর যদি আমাদের সঠিকভাবে জানা থাকে তাহলে আমাদের জীবন দর্শন বদলে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমি সেই তিনটি প্রশ্নের উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো আমাদের জানা খুব জরুরি। আপনারা হয়তো জানেন রাশিয়ার বিখ্যাত নভেলিস্ট লিও টলস্টয়, যাকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নভেলিস্ট ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড লিটারেচারেও বলা হয়। তিনি তার বিখ্যাত গল্প 3 কোয়েশ্চেন্স যেই দর্শন আমাদের সামনে তুলে ধরেছেন, সেটা আমাদের জীবনে একটা অসম্ভব শিক্ষণীয় একটা লেসন বা শিক্ষা বলা যেতে পারে। আজকের এই ভিডিওতে আমি সেই গল্পের কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা জানলে আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনারা দারুণভাবে উপকৃত হবেন। যারা জানেন তারা আরেকবার শুনুন, আর যারা জানেন না তারা শুনে নিন, আপনাদের জীবন দর্শন বদলে যাবে। সরাসরি চলে আসি গল্পটাতে। তিনি বলেছেন, তৎকালীন রাশিয়ার যে রাজারা, তাদেরকে বলা হতো জার। ঠিক আছে? তো এইরকমই কোনো একটা জারের মনে হঠাৎ একদিন 3টি প্রশ্নের উদ্রেক হলো। এবং সেই প্রশ্নগুলো কি কি? প্রথম প্রশ্নটা হলো, কোন সময়টা সব থেকে গুরুত্বপূর্ণ সময় যখন আমি কোনো কাজ শুরু করতে পারি? দ্বিতীয় প্রশ্নটা হলো, কোন ব্যক্তিরা আমার কাছে সব থেকে বেশি প্রয়োজনীয়, যাদের কথা আমি শুনব, এবং কোন ব্যক্তিরা আমাদের কাছে অত বেশি প্রয়োজনীয় নয়, যাদেরকে আমি এড়িয়ে যাব? এটা ছিল দ্বিতীয় প্রশ্ন। এবং তৃতীয় প্রশ্নটা হলো যে কোন কাজটা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ করার জন্য? এই 3টি প্রশ্নের উত্তর যদি আমার জানা থাকে, তাহলে সম্ভবত আমি যে কাজই ধরি না কেন, সেই কাজে কখনোই অসফল হব না। এবং আমি তো রাজা, আক্ষরিক অর্থে আমি একজন প্রকৃত রাজা হয়ে উঠতে পারি, এবং আমার মানসিক শান্তি সারা জীবন অটুট থাকবে। এই জন্য তিনি এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলেন। তিনি তার রাজ্যে ঘোষণা করে দিলেন, যে এই উত্তরটা সঠিকভাবে আমাকে দিতে পারবে আমি তাকে প্রচুর পুরস্কার দেব। এই ঘোষণা শোনার পর তার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং বাইরের রাজ্যগুলো থেকেও সমস্ত জ্ঞানী গুণী মানুষেরা তার সঙ্গে সাক্ষাৎ করলেন। তাকে বিভিন্নভাবে এই 3টে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেন। বিভিন্ন লোকের উত্তর বিভিন্ন রকম হলো, কিন্তু না, রাজা সন্তুষ্ট হলেন না। রাজার সন্তুষ্ট হওয়ার মতন উত্তরগুলো কেউই দিতে পারল না। ফলে রাজা আরো অস্থির হয়ে উঠলেন, এবং সেই অস্থিরতাটা এমন পর্যায়ে পৌঁছলো যে যেন তেন প্রকারে তিনি এই উত্তরটা পেতে যে কোনো কিছু করতে পারেন, এরকম একটা মানসিক অবস্থায় তিনি চলে এলেন। কোনো এক সময় তিনি শুনতে পেলেন যে দূর একটা জঙ্গলের মাঝখানে একজন সন্ন্যাসী বাস করেন। একটা ছোট্ট কুটিরে তিনি থাকেন, এবং তিনি খুব জ্ঞানী ব্যক্তি। সম্ভবত তিনি একমাত্র ব্যক্তি যে রাজার এই উত্তরটা দিতে পারে বা এই উত্তরগুলো দিতে পারে। রাজা আর অপেক্ষা করলেন না। তবে এখানে একটা ব্যাপার আছে, সেই সন্ন্যাসী কিন্তু সেই জঙ্গল ছেড়ে কখনোই বাইরে আসেন না, এবং কোনো অভিজাত মানুষ বা ধনী মানুষ এদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন না। কমন পিপল, খুব সাধারণ মানুষদের সঙ্গেই তিনি সাক্ষাৎ করেন। তো এই কথাগুলো শোনার পর রাজা সিদ্ধান্ত নিলেন বা মনস্থির করলেন যে সেই সন্ন্যাসীর কাছে তিনি নিজে সশরীরে উপস্থিত হবেন এবং তার 3টি প্রশ্নের উত্তর তার কাছ থেকে জানার চেষ্টা করবেন। এই সিদ্ধান্ত নিয়ে তিনি একদিন সকালবেলায় রাজার পোশাক পরিত্যাগ করে একদম সাধারণ মানুষের পোশাক পরলেন, এবং তার কয়েকজন দেহরক্ষী নিয়ে ঘোড়ায় চড়ে সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলেন। জঙ্গলের মধ্যে প্রবেশ করে কুটিরের থেকে, মানে সেই সন্ন্যাসীর কুটিরের থেকে বেশ কিছুটা দূরে তিনি তার ঘোড়াটাকে দাঁড় করালেন। ঘোড়া থেকে নামলেন, তার দেহরক্ষীদের সেখানে রেখে তিনি হেঁটে সেই সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে গেলেন, একদম সাধারণ মানুষ হিসেবে। তিনি যখন কুটিরের সামনে পৌঁছলেন, দেখলেন যে সেই বৃদ্ধটা একটা কোদাল নিয়ে তার বাড়ির সামনে কিছুটা জায়গা আছে, সেখানে মাটি কোপাচ্ছেন কিছু রোপণ করার জন্য।
রাজা তার সামনে গিয়ে উপস্থিত হতেই বৃদ্ধ তার কোপানোটা বন্ধ করলো এবং রাজার মুখের দিকে তাকালো। তাকে দেখে বৃদ্ধ তাকে অভ্যর্থনা জানালেন, বসতে বললেন এবং বলে তিনি তার কাজে আবার নিযুক্ত হলেন, মানে মাটি কোপাচ্ছেন। রাজা দেখলো যে বৃদ্ধ এতটাই ভগ্ন শরীর, তার পাগুলো সরু, তার হাতে সেরকম জোর নেই এবং শরীর বয়সের ভারে নুয়ে পড়েছে। সেই অবস্থায় তিনি কোপাচ্ছেন এবং প্রতিটা কোপের পরে তিনি লম্বা লম্বা শ্বাস নিচ্ছেন, যেন মনে হচ্ছে যে তার প্রাণ বোধহয় এখনই বেরিয়ে যাবে। রাজার মনে দয়া হলো। রাজা বৃদ্ধকে বললেন যে আপনি একটু বসুন, একটু অপেক্ষা করুন, একটু বিশ্রাম করুন, আমি আপনার হয়ে মাটি কুপিয়ে দিচ্ছি। রাজা কিন্তু তখনও তার প্রশ্নগুলো তার সামনে তুলে ধরেনি। বৃদ্ধ তাকে কোদালটা দিল এবং রাজা মাটি কোপাতে থাকলো। মাটি কোপাতে কোপাতে রাজা কোনো একটা সময়ে বৃদ্ধকে জিজ্ঞেস করলেন তার 3টি প্রশ্ন। বৃদ্ধ মন দিয়ে শুনল কিন্তু কোনো উত্তর দিল না। রাজা আবার কোপাতে শুরু করলো। এইভাবে কোপাতে কোপাতে কয়েকবার বৃদ্ধর কাছে প্রশ্নটা রাজা করলেন, কিন্তু বৃদ্ধ প্রতিবারই কোনো উত্তর দিলেন না। রাজার মনে আরো কৌতূহল হলো যে কেন উনি উত্তরগুলো দিচ্ছেন না। এইভাবে যখন দিন ঢলে পড়ল, সন্ধ্যা হয়ে আসলো, আমরা জানি জঙ্গলে কিন্তু খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়। যখন সন্ধ্যা হয়ে এলো তখন রাজা তার মাটি কোপানোটা বন্ধ করলো এবং বৃদ্ধের কাছে শেষবারের মতো জিজ্ঞেস করল, হে জ্ঞানী পুরুষ, আপনি কি আমার এই প্রশ্নের উত্তরগুলো দেবেন? আমি বহুদূর থেকে আপনার কাছে এই প্রশ্নগুলোর জন্য এসেছি, আপনি দয়া করে আমাকে উত্তরটা দিন। এই প্রশ্নটা করার পরে বৃদ্ধ সঙ্গে সঙ্গে অন্যদিকে তাকিয়ে বলল, আরে ওখানে কে যেন দৌড়ে আসছে, চলো তো দেখি কে ওটা। রাজাও তখন মুখ ফিরিয়ে দেখলো যে একজন দাড়িওয়ালা মানুষ তার হাতটা পেটের মধ্যে চেপে ধরে তাদের দিকে দৌড়ে আসছে। তারা দুজনে কাছে গিয়ে দেখলো যে সেই লোকটার পেটে একটা বড় ক্ষত, যেখান দিয়ে অনর্গল রক্ত পড়ছে। লোকটা চেপে ধরে আছে এবং তাদের সামনে আসার সাথে সাথে লোকটা অচৈতন্য হয়ে পড়ল। দুজন মিলে কোনো ক্রমে লোকটাকে বৃদ্ধের কুটিরের মধ্যে নিয়ে গেল। তার সেই ক্ষতটা এতটাই বেশি ক্ষত যে রক্তে রক্তপাত হয়ে যাচ্ছে। রাজা তার রুমাল দিয়ে সেই রক্তগুলোকে পরিষ্কার করলো। বহুক্ষণ ধরে তিনি তার ব্যান্ডেজ বা পট্টি করতে থাকলো। অবশেষে তার রক্ত বন্ধ হলো এবং সে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে ঘুমিয়ে পড়ল। সারা দিনের এই ধকল এবং এই একটা মানুষের শুশ্রূষার পরে রাজাও বেশ ক্লান্ত হয়ে পড়ল এবং তখন অনেকটাই রাত্রি হয়ে গেছে। রাজা আর ফেরার উপায় নেই। রাজাও ওই কুটিরের দরজার সামনে মেঝেতে শুয়ে পড়ল এবং ঘুমিয়ে পড়ল। দারুণ সেই ঘুম রাজার সেদিন রাতে হলো। পরের দিন সকালবেলায় যখন তিনি ঘুম থেকে জাগলেন, দেখলেন সেই লোকটা, সেই আহত লোকটা বিছানায় শুয়ে উজ্জ্বল চোখে তার দিকে তাকিয়ে আছে। রাজা তাকে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কেমন আছেন? আহত মানুষটি হাত জোর করে রাজাকে বললেন, আমাকে আপনি ক্ষমা করে দিন। রাজা অবাক হলেন। রাজা বললেন, ক্ষমা কেন করব? আমি তো আপনাকে চিনিই না, আর আপনি কোনো দোষও করেননি, আপনাকে ক্ষমা করার কোনো প্রশ্নই নেই। তখন সেই আহত লোকটি বলল যে আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে কিন্তু চিনি। জানেন, আপনি কোনো কারণে বা কোনো বিশেষ কারণে আমার ভাইয়ের সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিয়েছিলেন এবং আমি তার প্রতিশোধ নেওয়ার জন্য আপনার জন্য বিভিন্নভাবে ফাঁদ পেতেছিলাম। আমি যখন জানতে পেরেছিলাম যে আপনি গতকাল এই বৃদ্ধের সঙ্গে জঙ্গলে দেখা করতে আসছেন, আমি কিন্তু জঙ্গলের কোনো একটা জায়গায়, গুপ্ত একটা জায়গায় লুকিয়েছিলাম এবং এটা স্থির করেছিলাম যখন আপনি ফিরে যাবেন সেই সময় আমি আপনাকে আক্রমণ করে আপনাকে হত্যা করব, এই প্রতিজ্ঞা নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। কিন্তু আপনি আর ফেরেননি। আপনি যেহেতু ফেরেননি, সেজন্য আমি আমার গুপ্ত জায়গার থেকে যখন বেরিয়ে আসলাম, আপনার দেহরক্ষীরা আমাকে চিনে ফেলল এবং তারা আমাকে আক্রমণ করে আমাকে আহত করলো, আমাকে মেরেই ফেলতো। আমি কোনো রকমে তাদের হাত থেকে ছাড়া পেয়ে ছুটে আসলাম। আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার প্রাণ রক্ষা করলেন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং আপনার সারা জীবন আপনার দাস হয়ে থাকব এবং আমার সন্তানরাও আপনার হয়ে কাজ করবে।
এই কথা শোনার পর রাজা মনে প্রসন্ন হলেন। রাজা বললেন যে আমি আপনার সমস্ত চিকিৎসার ভার নিচ্ছি। আমার রাজবৈদ্য এবং আমার কর্মচারীরা গিয়ে আপনাকে আপনার বাড়িতে দেখাশোনা করবে এবং আপনার সমস্ত সম্পত্তি বা আপনার ভাইয়ের সম্পত্তি যেগুলো আমার কাছে এসেছে কোনো কারণে, সেটা আমি ফিরিয়ে দেব। শত্রু মিত্রে পরিণত হলো। এই কথাগুলো শেষ করে রাজা যখন কুটিরের বাইরে ফিরে আসছেন, তখন দেখলেন সেই বৃদ্ধ সন্ন্যাসী হাঁটু গেড়ে তার উঠোনের সামনে বসে সেই বীজগুলো ওই গতকালের কোপানো জায়গার মধ্যে রোপণ করছেন। রাজা শেষবারের মতো বৃদ্ধের কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন, হে মহান পুরুষ, আমি শেষবারের মতন আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি আমার 3টে প্রশ্নের উত্তর দেবেন? আমি কিন্তু এখন ফিরে চলে যাচ্ছি। এইবার বৃদ্ধ সন্ন্যাসী তার মুখের দিকে চাইলেন বুদ্ধিদীপ্ত চোখে এবং উত্তর দিলেন, আপনি তো ইতিমধ্যেই আপনার উত্তর পেয়ে গেছেন। 3টে প্রশ্নের উত্তরই আপনি পেয়ে গেছেন। রাজা বিস্মিত হলো, বলল, কোথায় পেলাম? আমি তো সেরকম কোনো উত্তর পাইনি। বৃদ্ধ বলল, দেখুন, গতকালকে যখন আপনি আমার কাছে এসেছিলেন, সেটা ছিল আপনার সবথেকে গুরুত্বপূর্ণ সময় এবং সেই সময় আমি ছিলাম আপনার সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আমার প্রতি দয়া দেখিয়ে আপনি আমার হয়ে যে ভালো কাজটা করেছিলেন, সেটাই ছিল আপনার সেই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তার ফলস্বরূপ আপনি আমার কাছে থেকে গেছিলেন এবং তার ফলস্বরূপ আপনি কিন্তু এই লোকটার আক্রমণের হাত থেকে বেঁচেছিলেন। যদি আপনি এই কাজগুলোকে এড়িয়ে কালকেই ফিরে যেতেন, তাহলে হয়তো আপনি আফসোস করতেন যে আমি যদি গতকাল এই বৃদ্ধের সঙ্গে থেকে যেতাম, তাহলে হয়তো আমার উপর এই আক্রমণটা হতোই না। ঠিক তার পর মুহূর্তে যখন ওই আহত লোকটি আমাদের কাছে এলো, সেই সময়টা ছিল তখনকার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সময় এবং সেই লোকটি সেই মুহূর্তে ছিল আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ এবং সেই লোকটিকে শুশ্রূষা করা ছিল আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, যার ফলস্বরূপ সেই শত্রু, আপনার চরম শত্রু, আপনার মিত্রতে পরিণত হয়েছে। তাহলে মনে রাখবেন, এই মুহূর্তে অর্থাৎ প্রেজেন্ট টাইম হচ্ছে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়ই একমাত্র সময় যেখানে আপনার পাওয়ার আছে, ক্ষমতা আছে কোনো কিছু করার। সুতরাং প্রেজেন্ট টাইম ইজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট টাইম। আর এই মুহূর্তে যে মানুষগুলো আপনার সংস্পর্শে আছে, যেই মানুষ আপনার কাছাকাছি আছে, তাকে আপনি চেনেন না চেনেন, সে আপনার পরিচিত হোক অপরিচিত হোক, সেই ব্যক্তিটাই হলো আপনার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর গুরুত্বপূর্ণ কাজ, যে লোকটি আপনার সংস্পর্শে এই মুহূর্তে আছে, তার ভালো করাই হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। কারণ এই পৃথিবীতে পরমাত্মা আমাদের পাঠিয়েছে কারো ভালো করার জন্য। অসাধারণ এই ফিলসফিটা আমরা যদি মেনে চলি বা উপলব্ধি করি আমাদের ব্যক্তি জীবনে, বন্ধুরা, আমরা কিন্তু একটা অন্যরকম মানসিক শান্তিতে থাকব, যেখানে কোনো অভাব, অভিযোগ, ঘৃণা, রাগ এগুলো আমাদের মধ্যে থাকবে না। আমরা খোলামেলা শান্ত জীবনযাপন করতে পারব। কেমন লাগলো এই ফিলসফিটা? কেমন লাগলো এই গল্পটা? এই গল্পটা কিন্তু আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং যত যুগই পার হোক না কেন, এই গল্পটা, এই ফিলসফিটা আমাদের জীবনে সব সময়ই প্রাসঙ্গিক হয়ে থাকবে। যদি এই গল্পটা ভালো লাগে, কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলের পাশে থাকুন। খুব শিগগিরই আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। খুব ভালো থাকবেন।